আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, সরকার গঠন করলে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে বললেন তারেক রহমান। আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে সামনে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে, সেগুলো মোকাবেলা করতে হবে। সেজন্য নেতাকর্মীদের সামনে তুলে ধরেছেন বিষয়টি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে সব কথা বলেছেন তারেক রহমান। এরপর জানাবো, পলাতক 40 পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার। ছাত্র জনতার অভ্যুত্থানে গেল বছরের 5 আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে পলাতক 40 জন পুলিশের কর্মকর্তার সমস্ত পদক প্রত্যাহার করা হয়েছে। এদিকে শিবিরের মানুষ তৈরির প্রজেক্ট এবং রাজনীতি নিয়ে যা বলেন শিবিরের সভাপতি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কার্যক্রমকে নতুন মানুষ তৈরির প্রজেক্ট হিসেবে আখ্যায়িত করেছে সংগঠনটির সভাপতি জাহিদুল ইসলাম। একই সঙ্গে তিনি বলেছেন, কেউ যদি মানুষ তৈরির এই প্রজেক্টকে রাজনৈতিক সংজ্ঞায়ন করে তবে হ্যাঁ, এটাই আমাদের রাজনীতি। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব কথা বলেছেন তিনি। এদিকে ইসির প্রাথমিক বাছে 16 দল উত্তীর্ণ। নির্বাচন কমিশন ইসির প্রাথমিক যাচাই বাছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ 16 দল উত্তীর্ণ হয়েছে। নির্বাচন কমিশন সূত্র কালবেলাকে নিশ্চিত করেছেন। তবে সূত্র আরও জানায়, মাঠ পর্যায়ে যাচাই বাছাইয়ের পরে সব দলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন ইসি। এবং সর্বশেষ জানাবো, হাসিনা ইউনূস দ্বন্দ্বে আমি বলির পাঠা হয়েছি বললেন টিউলিপ। বাংলাদেশের দুর্নীতির মামলায় অভিযুক্ত হওয়ার পর নিজেকে বলির পাঠা বলে আখ্যায়িত করেছে ব্রিটিশ পার্লামেন্ট সদস্য প্রাক্তন ট্রেজারি মন্ত্রী টিউলিপ সিদ্দিক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ জানিয়েছেন, মামলাটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছেন তিনি। খবর দ্য গার্ডিয়ানের 42 বছর বয়সী লেবার পার্টির নেত্রী জানান, তিনি গত সপ্তাহে এক সাংবাদিকের মাধ্যমে জানতে পেরেছেন ঢাকার পূর্বাঞ্চলে জমি বরাদ্দের প্রভাব খাটানোর অভিযোগ তাকে এবং আরও 20 জনকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়েছে। তিনি বলেন, আমি মোটেও এসব বিষয়ের সঙ্গে সম্পৃক্ততা নই। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে বা কোন স্থান থেকে আমাদের সংবাদটি শুনছেন বা বিদেশের কোন রাষ্ট্র থেকে আমাদের সঙ্গে রয়েছেন। এবার বিস্তারিত। সরকার গঠন করলে অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে বললেন তারেক রহমান। আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে বিএনপির সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি জানিয়েছেন, আমরা যেভাবে সরকার গঠন করতে চাচ্ছি সেটা আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আগামী নির্বাচন কেউ যদি মনে করেন এটি অনেক সহজ হবে, তাহলে সে বোকার স্বর্গে বাস করছে। আগামীর নির্বাচনে নেতাকর্মীদেররা একসঙ্গে মিলেমিশে থাকতে হবে, যাতে করে কোনো স্বৈরাচার এই নির্বাচনকে ভণ্ডুল করতে না পারে। এজন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন তারেক রহমান। তিনি বলেন, একটি সুষ্ঠু পরিবেশে ভোট দিতে চায় সবাই, তাই সবাইকে একসঙ্গে কাজ করতে হবে যাতে করে আর পলাতক কোনো স্বৈরাচারী সরকার নির্বাচনকে ভণ্ডুল করতে না পারে। সর্বাত্মক প্রতিশ্রুতি নিয়ে তিনি পাশে থাকার আহ্বান জানিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে সময়ে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন সেটা বিএনপির পছন্দসই সময় বলেও জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, লন্ডন থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে আমার যে কথা হয়েছিল সেই সময় তিনি জানিয়েছিলেন আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই সময় তিনি নির্বাচন দেওয়ার জন্য যে প্রতিশ্রুতি দিয়েছেন তার জন্য তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। পাশাপাশি সবাইকে জানিয়েছেন আগামী নির্বাচন বিএনপির জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হতে যাচ্ছে, সবাইকে একসঙ্গে মিলেমিশে থাকতে হবে।
পলাতক ৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার। ছাত্র জনতার অভ্যুত্থানে গেল বছর ৫ই আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে পলাতক ৪০ জন পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার করেছে সরকার। এসব কর্মকর্তাদের মধ্যে ডিআইজির, পুলিশ সুপার ও পুলিশ পরিদর্শক পদমর্যাদা রয়েছেন। তারা সবাই পলাতক ও সাময়িক বরখাস্ত অবস্থায় রয়েছেন। আজ ১০ই আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন সিনিয়র সহকারী সচিব তৌসিফ আহমেদ। প্রজ্ঞাপনে বলা হয়েছে ৪০ কর্মকর্তা ২০১০, ১১, ১৩, ১৪, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২২ সালে প্রদান করা পুলিশ পদক প্রত্যাহার করা হলো। এতে আরও বলা হয়েছে, পদক প্রত্যাহার করা পুলিশ সদস্যদের অনুকূলে পদক সংক্রান্ত আর্থিক সুবিধাদি বন্ধ করা হলো এবং ইতিপূর্বে পদক সংক্রান্ত গৃহীত যাবতীয় অর্থ ফেরত প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস ক্ষমতা আসার পর থেকে যারা বিগত সময় ফ্যাসিস্ট সরকারের সময় রাজনীতির সঙ্গে ইনভলভ হয়ে গিয়েছিলেন, যেসব পুলিশের কর্মকর্তারা, তাদের বিরুদ্ধে তিনি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে করে ভবিষ্যতে কেউ আর অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে গিয়ে আর জনগণের বিরুদ্ধে গিয়ে আর কোনো ধরনের স্বৈরাচারী মনোবাসনা পূর্ণ করতে না পারে। এজন্য সরকারের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। শিবিরের মানুষ তৈরির প্রজেক্ট এবং রাজনীতি নিয়ে যা বললেন সভাপতি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কার্যক্রমকে মানুষ তৈরির প্রজেক্ট হিসেবে আখ্যায়িত করেছেন সংগঠনটির সভাপতি জাহিদুল ইসলাম। একই সঙ্গে তিনি বলেছেন, কেউ যদি মানুষ তৈরির এই প্রজেক্টকে রাজনৈতিক সংজ্ঞায়ন করে তবে হ্যাঁ, এটাই আমাদের রাজনীতি। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক পোস্টে তিনি এসব কথা বলেছেন। জাহিদুল ইসলাম বলেন, ছাত্র শিবিরের সব কার্যক্রমের সর্বোচ্চ ৫ থেকে ১০% প্রচলিত ধারা রাজনীতির সঙ্গে মিল আছে। বাকি ৯০% কাজই হচ্ছে ব্যক্তি গঠন। এই পলিসি একজন শিক্ষার্থীকে একাডেমিক যোগ্যতার পাশাপাশি দক্ষতা, হার্ড এবং সফট স্কিল এবং নৈতিক মান অর্জনে সহায়তা করে। শিবির সভাপতি আরও জানান, আমাদের কনসেপ্ট হলো ছাত্র শিবির মানে শুধু ভালো ছাত্রই হবে না, পাশাপাশি পরিবার, আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধু সমাজ ও নিউ কমিউনিটিতে ভালো মানুষ হিসেবে নিজেকে প্রমাণ করবে। কেউ যদি মানুষ তৈরির এই প্রজেক্টকে রাজনৈতিক সংজ্ঞায়ন করে তবে হ্যাঁ, এটাই আমাদের রাজনীতি বলে মনে করা হচ্ছে। অনেকেই ছাত্র শিবিরের বিরুদ্ধে নানা রকম কুৎসা রটনা করতে চায়, কিন্তু একটি কথা বলবো, আপনারা শিবির সম্পর্কে যত মিথ্যাচার করে থাকেন অন্য কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে আপনারা এতটা মিথ্যাচার করেন না। আপনাদেরকে বলবো, আপনারা দয়া করে আমাদের সঙ্গে মিশুন, আমাদের সবার সঙ্গে একসঙ্গে মিশে আপনারা একটি বিষয় স্পষ্ট হন, সেটি হচ্ছে আমরা কিভাবে আমাদের রাজনৈতিক দলকে চালাই এবং কিভাবে আমাদের সংগঠনটিকে আমরা কাজের ধারাবাহিকতায় এগিয়ে নিচ্ছি, এটি আপনারা দেখতে পারবেন এবং সে অনুযায়ী আপনারা কাজ করতে পারবেন, জীবন গঠন করতে পারবেন। শিবিরের বিরুদ্ধে মিথ্যাচার না করে শিবিরের রাজনীতিকে ভালোবাসুন এবং জামাত ইসলামের রাজনীতি নিয়ে কিভাবে মানুষ জীবন গঠন করে সে বিষয়টি আপনারাও শিখতে পারেন। আশা করি জীবন গঠনের ক্ষেত্রে জামাতের ভূমিকা অপরিসীম। ইসির প্রাথমিক বাছাইয়ে ১৬ দল উত্তীর্ণ। নির্বাচন কমিশন ইসির প্রাথমিক যাচাই বাছাইয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ ১৬টি দল উত্তীর্ণ হয়েছে। নির্বাচন কমিশন সূত্র কালবেলাকে নিশ্চিত করেছেন। তবে সূত্র আরও জানায়, মাঠ পর্যায়ে যাচাই বাছাইয়ের পরে সব দলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে ইসি। এর আগে নিবন্ধন চেয়ে ইসিতে আবেদন করে এনসিপি সহ ১৪৪টি দলের কোনোটি প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি। ফলে ১৫ দিন সময় দিয়ে ঘাটতি পূরণের চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন ইসি। এখন সেখান থেকে এনসিপি সহ ১৬টি দল উত্তীর্ণ হয়েছে। গত ১৫ জুলাই ইসির অতিরিক্ত সচিব এ.কে.এম. আলী নেওয়াজ জানান, প্রথম ধাপে ৬২টি দলকে চিঠি দেওয়া হবে, পরবর্তী ধাপে অন্য দলগুলোকে চিঠি দেওয়া হবে। এক্ষেত্রে ১৫ দিন সময়ের মধ্যে যেসব ত্রুটি বিচ্যুতি রয়েছে সেগুলো নিয়ে কাজ করবে নির্বাচন কমিশন ইসি। ইসির পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব দল চূড়ান্তভাবে প্রথম পর্যায়ে বাদ পড়েছে তারা যেন সঠিকভাবে
সঠিকভাবে তাদের কার্যক্রম চালাতে পারে এজন্য ইসি তাদেরকে আবার একটি সুযোগ দেওয়ার জন্য চিঠি দেয়। ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন দলগুলোর মধ্যে কোনোটি উত্তীর্ণ হতে পারেনি প্রাথমিক যাচাই বাছাই। এর মধ্যে 144টি দল 147টি আবেদন করেছিল। 100টি উপজেলা কমিটি এবং প্রতিটি কমিটিতে 200 ভোটার সমর্থনের প্রমাণ থাকতে হয়। এছাড়াও কোনো দলের কেউ আগে সংসদ সদস্য থাকলে বা আগে নির্বাচনে 5% ভোট পেলেও নিবন্ধন পাওয়ার যোগ্যতা হিসেবে সেটাকে বিবেচনা করা হয়ে থাকে।